নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। রেগা শ্রমিকের মজুরি পাওয়ার দাবিতে শুক্রবার রাস্তা অবরোধ করে যুব কংগ্রেসের কর্মীরা। পরে বিডিও সাহেবার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন কর্মীরা। ঘটনা কৈলাসহরের পশ্চিম ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে পশ্চিম ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের যুব কংগ্রেসের প্রাথমিক কমিটির উদ্যোগে রেগা শ্রমিকদের মজুরি পাওয়ার দাবিতে সকাল 10:30টায় পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয়। 11টা পর্যন্ত বিডিও সোমাদেবের আশ্বাস না পাবার পর 11টা থেকেই পঞ্চায়েত অফিসের সামনে বাবুরবাজার ইরানি রাস্তা অবরোধ করে নেতৃত্বরা। প্রায় 2.5 ঘন্টা পর বিডিও সোমাদেব ঘটনাস্থলে এসে বলেন, আগামী সোমবার পঞ্চায়েতের রেগা শ্রমিকদের মজুরি প্রদান করা হবে। বিডিওর এই মৌখিক আশ্বাস পাবার পর অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করেন। এদিনের পঞ্চায়েত অফিস ঘেরাও এবং রাস্তা অবরোধের নেতৃত্বে ছিলেন যুবনেতা হদিশ মিয়া, মুনিম আলী সহ আরো অনেকেই। হদিশ মিয়া এবং মুনিম আলী বলেন, গত জানুয়ারি মাসের 28 তারিখ থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত 15 দিন কাজ করার পর আজ অবধি শ্রমিকরা রেগার মজুরি পায়নি। 27/1/2019 মাইক যুগে পঞ্চায়েত সেক্রেটারি এবং জিআরএস, পঞ্চায়েত সচিব এবং জিআরএস এ মাইক যুগে প্রচার করে সুনাউল্লাহ সাহেবের ফিশারিতে রেগার কাজ হবে। সেই মোতাবেকে আমরা রেগার শ্রমিকরা উড়ি কুদাল নিয়ে কাজ করতে যাই এবং একটানা 27 দিন কাজ করার পরে 15 দিনের ডিমান্ড হয় এবং বাকি যে 13 দিনের ডিমান্ডও আজ অবধি হয় নাই এবং যে 15 দিন কাজ হয়েছে ওই 15 দিনের টাকাও আজ অবধি পেমেন্ট হয় নাই। তা আমরা সাধারণ গরিব মানুষ, রেগার শ্রমিক, ওরা খেটে খাওয়া মানুষ, অনেক দিন ধরে কাজ করেছে, অনেক দোকানে বাকি রেখেছে। যদি সঠিকভাবে ওরা সঠিক টাইমে যদি রেগার পেমেন্ট না পায় তাহলে ওরা কিভাবে চলবে? ওরা ওনারে মারা যাবে। কাজ কবে থেকে কবে পর্যন্ত হয়েছিল? কাজটা স্টার্ট হয়েছিল 28 তারিখ থেকে, জানুয়ারির 28 তারিখ থেকে কাজ হয়েছিল, স্টার্ট হয়েছিল। মানে কয়দিন চলছিল? 27 দিন কাজ হয়েছে। তো এখনো পর্যন্ত একদিনও পেমেন্ট হয়নি। এবং 15 দিনের ডিমান্ড হয়েছে, বাকি কাজের ডিমান্ডও আজ অবধি হয় নাই। আমরা এই বিষয়ে গণনগরের বিডিও মহোদয়ের নিকটে আমরা একবার নয় বারবার গিয়েছি এবং উনি যাওয়ার পরে উনি বলছেন, ঠিক আছে আমি পঞ্চায়েত সচিবকে বলে দিব, জিআরএস কে বলে দিব, আপনাদের এটা ডিমান্ড হয়ে যাবে। তারপরের দিন আবার জিজ্ঞাসা করলে, ম্যাডাম কি হয়েছে? ঠিক আছে আমি একটু বিজি আছি, বলে দিব। এমন করে 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 আজকে ডিমান্ডের ডেট আমরা ছিল 11 তারিখে ডিমান্ডের ডেট ছিল, লাস্ট ডেট, তারপরে ডিমান্ডের তারিখ ছিল, কিন্তু আজ অবধি আমাদের কোনো ডিমান্ড হয় নাই। গ্রাম পঞ্চায়েতের রেগার শ্রমিক আমরা গত 27 তারিখে আমরা কাজ করেছি। 15 দিনের আমাদের কাজের ডিমান্ড হয়েছে, কিন্তু বিডিও মহাশয় আজ পর্যন্ত আমাদের কাজের মূল্য দিচ্ছেন না, আমাদের টাকা ছাড়ছেন না। আমরা 27 দিন প্রায় 1 মাস কাজ করছি, বাকি ডিমান্ডগুলা পঞ্চায়েত জিআরএস, পঞ্চায়েত সেক্রেটারি করছেন না। আমরা গরিব মানুষ, 1 মাস ধরে অনাহারে আমরা দিন যাচ্ছে, কিন্তু বিডিও মহাশয় উনি লম্বা লম্বা বেতন পাচ্ছেন, ওনার স্টাফ, পঞ্চায়েত সেক্রেটারি এবং জিআরএস ওনার সবাই কিন্তু লম্বা লম্বা বেতন পায়, ওরার করে খাওয়ান নিয়ে যাচ্ছে। যেমন ভারত সরকার আইন করেছে রেগা আইন, এই রেগার আইন অনুযায়ী আমরা শ্রমিকরা আমরা কাজ করছি, আমরা খেটে খাওয়া মানুষ, কিন্তু আমরা কেন আজ পর্যন্ত আমাদের মূল্য মিলছে না। এর জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করছি, পঞ্চায়েত অফিস আমরা ঘেরাও করছি, তালা মারছি, কিন্তু আমাদের মূল্য যত সময় পর্যন্ত পাচ্ছি না আমরা লাগাতার আন্দোলন করব। আপনারা কি ভিডিওকে জানিয়েছিলেন? ভিডিওকে আমরা বারবার জানিয়ে দিয়েছি। ডেপুটেশনে আমরা জড়িত হয়েছিলাম, কংগ্রেস পার্টি একটা ডেপুটেশনও দিয়েছিল, এই ডেপুটেশনে আমরা জড়িত হয়েছিলাম আমরা শ্রমিক হিসাবে। কিন্তু পরবর্তী সময়ে আমরা রেগার শ্রমিকরাও ভিডিওর নিকটে আমরা একটা লিখিত মেরুনাম দিয়েছি। আমরা যতজন আমরা কাম করেছি সম্পূর্ণর নাম আমরা সিগনেচার টিপ দিয়ে সই দিয়ে আমরা নাম জমা দিয়েছি,
কিন্তু কেন আমাদের ডিমান্ড হচ্ছে না তা আমরা জানছি না। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এনএসইউআই আহ্বানে একদিনের ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হলো কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসইউআই রাজ্য কমিটির সভাপতি রাকেশ দাস, প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল করে কৈলাসহর জেলা এনএসইউআই এর আহ্বানে একদিনের ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন এনএসইউআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রাকেশ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাসহর জেলা এনএসইউআই কমিটির সভাপতি জুবের আহমেদ খান সহ অনেকেই। সম্মেলনে 2018 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে জেলার সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাকেশ দাস ত্রিপুরার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রীর তীব্র সমালোচনা করেন। 2018 বিধানসভা নির্বাচন জয়ী হওয়ার পর আজকে 1 বছর হয়ে গেছে, 11 মাস অতিক্রান্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন 15 তারিখের মধ্যে সব স্কুলে বই পাঠিয়ে দিবেন, কিন্তু এখনো অবধি আজকে আমার জানা মতো 22 তারিখ, ক্যালেন্ডারের তারিখে 22 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত সব স্কুলে বইটুকু পাঠাতে পারেননি। রাজ্যের শিক্ষামন্ত্রী বারবার চিৎকার করে সাংবাদিক সম্মেলন করে হলাও করে বলছেন যে রাজ্যের সব স্কুলগুলোতে বই পৌঁছে গেছে, কিন্তু আমি বিভিন্ন স্কুলে খবর নিয়ে দেখেছি এবং একটু আগে আমার কাছে একজন বলে গেছে এখনো তারা বই পায়নি। এ রাজ্যে কিসের শিক্ষার ব্যবস্থা চলছে আমি তার নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অ্যান্টি নার্কোটিক্স টিমের উদ্যোগে বিশালগড় থানার অধীন বাইদাদিকি ধ্বজনগর থেকে উদ্ধার করা হয় 6 ড্রাম গাঁজা, যার বাজার মূল্য 15 লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। বিশালগড় থানার পুলিশকে ঘুমে রেখে শুক্রবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে অ্যান্টি নার্কোটিক্স টিম বিশালগড় থানার অধীন বাইদারদিঘি ধ্বজনগরে হানা দিয়ে রান্নাঘরের মাটি কুড়ে 6 ড্রাম গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা বলে জানান অ্যান্টি নার্কোটিক্স টিমের এসপি মানিক দাস। জানা গেছে বাড়ির মালিক গৌতম দাস বাড়িতে থাকেন না, মিজোরামে দোকান দিয়ে সেখানেই ব্যবসা করেন, মাঝে মাঝে বাড়িতে আসেন বলে খবর। তবে তার বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতে নিয়েছে বলে জানান অ্যান্টি নার্কোটিক্সের এসপি মানিক দাস। এছাড়াও নেতৃত্বে ছিলেন অ্যান্টি নার্কোটিক্সের ডিএসপি তরুণ দেববর্মা, এএসআই বিকাশ ধর এবং বিশালগড় থানার পুলিশ। এদিন সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত চলে এই অভিযান। তার সাথে আর কোনো মাদক কারবারি জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। আমরা অ্যান্টি নার্কোটিক যে ইউনিট আছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে, আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে গৌতম দেবনাথের বাড়িতে আন্ডারগ্রাউন্ডে কোথাও ড্রাই গাঁজা স্টোর করা আছে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের অফিসার এবং স্টাফ নিয়ে আজকে আমরা এখানে আসি। বিশালগড় পুলিশ স্টেশনের সহযোগিতায় আমরা এখানে রেড করি এবং আন্ডারগ্রাউন্ড থেকে, তাদের কিচেনের আন্ডারগ্রাউন্ড থেকে 6টা ড্রাম, তার মধ্যে আমরা অ্যাপ্রক্সিমেটলি 300 কেজি হবে। তো বাড়ির মালিককে আমরা পাইনি, তো এখন আমরা সার্চ করছি, চেষ্টা করছি ওকে অ্যারেস্ট করার জন্য। আচ্ছা স্যার, বাজার মূল্য কত হবে? বাজার মূল্য এখন আমরা যেটা মার্কেট ভ্যালু হিসাবে আমরা ধরে নেই, আমরা এনসিবির যে হিসাব সেটাতে 5000 পার কেজি। স্যার আপনার নাম? আমার নাম মানিক দাস, এসপি অ্যান্টি নার্কোটিক। স্যার এই অভিযানে কি আর আপনার সাথে আর কে ছিল? আমার সঙ্গে ডিএসপি তরুণ দেববর্মা আছে, আমাদের অন্যান্য স্টাফ আছে, অ্যান্টি নার্কোটিক সেলের বিশালগড় পুলিশ স্টেশন থেকে রিপ্রেজেন্টেটিভ আছে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পারিবারিক কলহের জেরে কাজ হারাতে হলো এক নির্যাতিতা গৃহবধূকে। মদ্যপ স্বামীর অসহনীয় কর্মকাণ্ডের ফলে নিঃস্ব হয়ে পড়েছেন এই গৃহবধূ। ঘটনা শান্তিরবাজার মহকুমার খগেন্দ্র চৌধুরী পাড়ায়।
শান্তিরবাজার মহকুমার অন্তর্গত খগেন্দ্র চৌধুরী পাড়ার বাসিন্দা স্বপ্না দাস শান্তিরবাজার মহকুমার কালাছড়ার পদ্মডেপার বাসিন্দা তপন দাসের সঙ্গে গত 17 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর কিছুদিন ওনাদের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল। ওনাদের কোল জুড়ে আসে 2 সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটি বর্তমানে ক্লাস 9-এ এবং মেয়েটি ক্লাস 5-এ পাঠরত অবস্থায় আছে। বিগত 7 বছর আগে পারিবারিক কলহের জেরে স্বপ্না দাসের স্বামী তপন দাস ওনার সহধর্মিণীকে ছেড়ে কালাছড়ার নিজ বাড়িতে চলে যান। স্বপ্না দাস সংবাদ মাধ্যমের সামনে জানান, ওনার স্বামী প্রতিনিয়ত ওনার উপর অত্যাচার চালিয়ে যেত। স্বামী ছেড়ে যাবার পর থেকে ছেলে মেয়েদের লেখাপড়া এবং সংসার চালানোর জন্য স্বপ্না দাস শান্তিরবাজার জেলা হাসপাতালে সুইপিং এর কাজে নিযুক্ত হন। হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কার করে মাসের শেষে যা কিছু টাকা পেতেন তা ভাগের জন্য বাড়িতে আসতো তপন দাস। টাকা দিতে না চাইলে স্বপ্না দাসের উপর শারীরিক অত্যাচার চালাতো বলে অভিযোগ। সংসারের খরচ বেড়ে যাবার ফলে গত 2 মাস আগে স্বপ্না দাস ওনার স্বামীকে টাকা দেননি। স্বপ্না দাস জানান, ওনার স্বামী কোনো কাজকর্ম করেন না। এই টাকা নিয়ে সারাদিন নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকেন। টাকা না পেয়ে তপন দাস শান্তিরবাজার জেলা হাসপাতালে সুইপারের সুপারভাইজারের নিকট এক লিখিত অভিযোগ করেন। তপন দাস লিখিতভাবে জানান, ওনার সহধর্মিণীকে এক কাজে রাখলে তপন দাস আত্মহত্যার পথ বেছে নেবেন। এই লিখিত অভিযোগ পেয়ে সুপারভাইজার স্বপ্না দাসকে কাজ থেকে তাড়িয়ে দেন। বর্তমানে কর্মসংস্থান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন স্বপ্না দাস। অভাবের সংসার চালাতে গিয়ে ওনার মেয়েকে ওনার এক আত্মীয় বাড়িতে রেখে এসেছেন বলে জানান। স্বপ্না দাস ওনার কাজ ফিরে পাবার আশায় শান্তির বাজারের সকল নেতৃত্বদের ঘরে ঘরে আবেদন নিয়ে যান। শান্তির বাজারের পৌর পরিষদের 3 নং ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না দাস এরই সুবাদে ওনার কাজ ফিরে পাবার আশায় শান্তির বাজার পৌর পরিষদের 3 নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলাল দেবনাথের নিকট যান। শ্যামলাল দেবনাথের নিকট গিয়ে ওনার কুরুচি ব্যবহারে মর্মাহত হন স্বপ্না দাস, এমনটাই অভিযোগ। স্বপ্না দাস সংবাদ মাধ্যমের সামনে জানান, শ্যামলাল দেবনাথ স্পষ্ট ভাষায় জানান স্বপ্না দাসকে ব্যবহার করার জন্য। শ্যামলাল দেবনাথের প্রস্তাবে সম্মতি দিলে ওই মহিলা পুনরায় কাজ ফিরে পাবে। আর এও জানান, এ কথা যদি অন্য কেউ জানে তাহলে স্বপ্না দাসকে প্রাণে মেরে ফেলা হবে। নেতৃত্বদের কাছে গিয়ে এমন ধরনের ব্যবহার পেয়ে স্বপ্না দাস বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। এখন দেখার বিষয়, এই সংবাদ প্রকাশের পর স্বপ্না দাসের কর্মসংস্থান ফিরিয়ে দিতে এবং স্বপ্না দাসের নিরাপত্তার জন্য প্রশাসন কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ। ক্লাস 5-এ। তোমার মায়ের নাম কি? স্বপ্না দাস। গ্রামের নামটা জানো নি তোমার? কি তা নাম? কাশীপাড়া স্কুল। তোমার বাবুর নাম কি? হ্যাঁ, বাবুর নাম? তপন দাস। বাবু কই? কালাছড়া। বাড়িতে আসেনি? না। বাবুর সঙ্গে কথা হয়নি? না। কথা কয় না? তোমার সঙ্গে কথা কয়নি? না। বাবু তোমারে মারেনি? হ্যাঁ। আইলে তোমারও মারে? হ্যাঁ। তোমার মারে মারেনি? কি লেগে মারে? বাবু আমার মাসেরটা যদি বাবুর কাছে না টাকা থাকে মারে খুঁজে, মার কাছে যদি না থাকে মারে মারে। মারে মারে। তুমি কিচ্ছু কও না বাবুরে? না, বাবুরকে বাবু মারিও না, বাবুকে চুপ করে থাকো। কি হয়েছিল বলতে, আমি তো কাজটা করতেছি, এরপরে আজকে মাসখানিক আগে আমার স্বামী অবজেকশন দিছে যে আমি যদি কাজটা করি হ্যাঁ সুইসাইড করে মারা যাবে। হ্যাঁ সুইসাইড করে মারা যাবে, হ্যাঁ তো আমার সঙ্গে থাকোই না। হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে থাকে না, প্লাস আমারে খাবা না, কোনো কিছুই করে না। কত বছর ধরে থাকে না? 7 বছর। 7 বছর আমার সঙ্গে থাকে না। হে এলে হে আমার মাস কাবার ঘর নাইলে হে আয়ের সারা টাকা পয়সাটি লয়ে লয়ে জায়গা মারধর করে, ছেলে মেয়েরও মারে, আমারও মারে 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 টাকা পয়সা লয়ে যাবে। যেই মাত্র এই মাসখানিক আগে টাকা পয়সা দিছি না, হে এরপরে যে কমপ্লেন জানাইছে যে আমি যে আমার যদি কাজ রাখে তো সুইসাইড করে মারা যাবো। আমরা সুপারভাইজারের কাছে হে অ্যাপ্লিকেশন লিখে জমা দিছে। তাই তো আমি চিনি না।
বিভীষণ দাসের জানাইছি, চেয়ারম্যান চেয়ারম্যানের জানাইছি, চেয়ারম্যান হচ্ছে বিশ্বজিৎ দাস, ভাইস চেয়ারম্যান হচ্ছে সত্য শাহ, এরপরে দিয়া সামলালের আমরা গ্রামের কাউন্সিলর সামলালের জানাইছি। সামলাল দেবনাথের যখন জানাইছি আমি কইছি দাদা আপনি তো গরিবের উপকার করেন, আমার এমন এমন কাজটা তো গেছে কারণ আমি কেমনে করলে কাজটা পামো, আমার তো দুইটা ছেলে মেয়ে কেমনে কইরা খামো, ছেলে তো 9-এ পড়ে, মেয়ে ক্লাস 5 পড়ে, কেমনে করলে কি তো হইব। আমার কইছে যে এখন যাওগা পর আমি এটা একটা ব্যবস্থা করবো। 2-3 দিন পর আবার যত জিজ্ঞাসা করছি তোর কি ডিপুজের কথাবার্তা চলতেছে নাকি, আমি তো হ্যাঁ ডিপুজের কথাবার্তা চলতেছে, এখানে একটা কাগজ লাগবে, এটা ভিতরে সই দিলে তুই কাজ করতে পারবি। এটা সামলালে কইছে, সামলাল দেবনাথে। এরপরে এটা আমি সত্য স্যার কাছে আবার যাই জানাইছি, সত্য স্যার কাছে হ্যাঁ ঠিক আছে সামলালে যা কইছে যা তুমি একটা ডিপুজ পেপারের আমার একটা জেরক্স কপি এনে দাও। তাহলে আমি এটা লয়ে গেছি, কইছে যে এটা হইতো না তুমি আবার কাউন্সিলর সামলালের কাছে যাও। আমি আবার সামলালের কাছে গেছি, সামলালের কাছে গেছে সামলাল কইছি এটা হইতো না তোরা আমি কইছি এটা তো মিলন জানা, আজকে এতটা বছর হয়ে গেছে অনার এটা মিলন যাইতো না। তারপরে হ্যাঁ আমার ধুমকি দিল যে তাহলে তুই কাজটা পাইতি না, সামলালে কইছে তুই কাজটা পাইতি না। সামলালে কইতেছে যে আমার বাড়িঘর জ্বালাই দিব, আমি কেমনে থাকি এই গ্রামে দেখায় ছেড়ে দিব। তারপর দিয়া কিটা হেরে যদি মানে কাজটা যদি পাইতে হয় তাহলে হেরে আমি ইউজ করতাম, মানে এমন ভাবে সামলাল দেবনাথের সামলাল দেবনাথে কি বুঝাতে চাইছি সামলাল দেবনাথে সামলাল দেবনাথে হের লোকে হাতে হাত মিলাইলে হের লোকে মানে সবকিছু ইয়ে করলে হে আমার কাজটা আবার ফিরিয়ে দিব, মানে এমন ভাবে আমার কথাটা কইছে। মোবাইলে আমার অনেক ধমকি টমকি দিছে, বাড়ি যাইও আমার ধমকাইয়া গেছে, আমার বাড়িঘর জ্বালাই দিব, আবার গ্রামও থাকবার লেগা দিত না। এরপরে ডিউটি কেমনে করি হে আমার দেখায় ছেড়ে দিব। হের লোকে যদি হাতে হাত মিলাই চলি বা হে যদি আমার ব্যবহার করে বা হের কাছে যদি আমি যাই তাহলে হে আমার কাজটা আবার আগের মতন ফিরিয়ে দিব। আপনি কি কইছেন এই ব্যাপারে? আমি কইছি উপর মহলে জানামো, এই কথা কইছি। জানাইছেন? হ্যাঁ না এখনো জানাইছি না। মানে সংসার কিভাবে চলে এখন তো আজকে তো বিগত 2 মাস হয়ে গেছে কোনো মতে কোনো কিছু হইতেছে না। সংসার কিভাবে চলতেছে বলতে তো ওই রেশনের চাল চাল এই যে কোনো মতে চালাইতেছি। আমি ওখন চাইতেছি যে আমার পুনরায় আবার কাজটা ফিরে আয়োক, কাজটা ফিরে আইলে আমি ছেলে মেয়ে লয়ে যাতে খাইতে পারি। আমি এটা চাইতেছি। মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে ক্লাস 5-এ পড়ে, ছেলে ক্লাস 9-এ পড়ে। আমার কাজটা যাতে আবার পাই পুনরায় আমি এটা চাইতেছি। ছেলে তো আমার কাছে রয়েছে, সংসার তো চালাতে পারতেছি না, মেয়েটার আরেকজনের বাড়ি দিয়ে আইছি। কিতা করবো? কত বছর মেয়ে? মেয়ে 11 বছর রয়েছে। আরেক বাড়িতে দিয়েছেন? হ্যাঁ আরেক বাড়িতে দিয়ে আইছি, খাওয়াইতে পারতেছি না, কিতা করবো? আচ্ছা আপনার স্বামী কি করেন? আমার স্বামী কোনো কিছুই করে না, সবসময় মদ খা গাঁজা খা বিড়ি মানে সবকিছু নেশা করতে থাকে, কাজকর্ম কিছুই করে না। আপনার বিয়ে কত বছর হয়েছিল? বিয়ে হয়েছে তো আজকে 17 বছর। স্বামীর সঙ্গে কত বছর আছে? স্বামীর সঙ্গে আসলাম 10 বছর মতন আসলাম। 7 বছর ধরে নাই? 7 বছরের ভিতরে স্বামী আইতো নি আপনার বাড়িতে? আইতো কিন্তু টাকা পয়সা লইয়া লইয়া যাইতো, না দিলে মারধর করতো, বালু চাপা দিয়ে মারতে গেছে একবার, আবার কেরাসিন তেল দিয়ে মারতে গেছে। আমার মা বাঁচাইছিল, ছেলে বাঁচাইছে, যাই ছেড়া। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর।
শুক্রবার রাজধানীর ছাত্র যুব ভবনে ডিওয়াইফাই এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে 82 জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পলাশ ভৌমিক এবং সম্পাদক নবারুণ দেব। রাজ্যের ক্ষমতায় যখন গমগম করছে বামফ্রন্ট সরকার, সেই সময় ক্ষমতার দম্ভে পরিপূর্ণ দল। এই দম্ভ এবং প্রতিপত্তিকে কাজে লাগিয়ে রাজ্য জুড়ে যুবকদের নাম করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন বামপন্থী যুব সংগঠন ডিওয়াইফাই এর নেতৃত্বরা। সংগঠনের শীর্ষস্থান দখল করে নিজেদের ঘর সাজাতে কোনো ত্রুটি রাখেননি যুব হিসাবে দাবি করা সম্পাদক অমল চক্রবর্তী। একটানা চেয়ারের মায়া ছাড়তে চাননি তিনি। পদে থেকে সংগঠনের নিচু তলার কর্মীদের উপর প্রভাব বিস্তারে সিদ্ধহস্ত ছিলেন অমল চক্রবর্তী। ফলে ডিওয়াইফাই সংগঠনের অনেক কর্মী এবং সদস্য ধীরে ধীরে মুখ ফেরাতে থাকে। সমস্ত কিছু বুঝেও নিজের একচিটিয়া প্রভাব বজায় রাখেন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। যুবদের উপেক্ষিত রেখে যুবদের জন্য মায়াকান্না কাদা বামপন্থী যুব সংগঠন ডিওয়াইফাই এর নেতৃত্বের এই আচরণে অনেকেই মুখ ফিরিয়ে নেন। ক্রমশ আস্থার মান তলানিতে গিয়ে ঠেকে। এই অবস্থায় রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে ব্যাপক ভরাডুবির সম্মুখীন হয় বামফ্রন্ট। রাজ্যের মানুষ ক্ষমতাচ্যুত করে তাদের, আর ক্ষমতাচ্যুত হওয়ার পরেই শুরু হয় দলের মধ্যে গুঞ্জন। যুব সংগঠনের শীর্ষ পদ থেকে এবার সরে যেতে চান অমল চক্রবর্তী। শুক্রবার ছাত্র যুব ভবনে ডিওয়াইফাই এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে 82 জনের নতুন কমিটি গঠিত হয়, যার মধ্যে 46 জন নতুন মুখ। 20 জনের সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে, যার মধ্যে 18 জনই নতুন মুখ। দীর্ঘদিন রাজ্যের প্রকৃত যুবদের উপেক্ষিত রাখার পর অবশেষে ক্ষমতা হারিয়ে টনক নড়ল বামপন্থী নেতাদের। বামপন্থী যুব সংগঠন ডিওয়াইফাই এর নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন পলাশ ভৌমিক এবং সম্পাদক হয়েছেন নবারুণ দেব। যুব সংগ্রাম পত্রিকার সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভ চক্রবর্তী। পদচ্যুত হলেন অমল এবং পঙ্কজ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে, সংগঠনের কোন কাজ ভুল হয়েছে এটা নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে বিশ্লেষণ করবো এবং নতুন নেতৃত্ব তারা সাংগঠনিকভাবে ব্যাপারটা জানবেন। এটা তো আপনারা জানেন আমাদের সংগঠন, আমি আপনাদের কাছে বলতে দ্বিধা নেই, বর্ধিত রাজ্য কমিটির সভায় খুব বড় গলায় বলেছি যে ভারতবর্ষে আর কোনো সংগঠন নেই ডিওয়াইফাই ছাড়া যারা নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে এত সর্বসম্মতভাবে নেতৃত্ব তৈরি করতে পারে এবং সাংগঠনিক প্রক্রিয়া এত সুচারুভাবে সম্পন্ন করতে পারে। সুতরাং আমাদের সংগঠনের যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে, নিশ্চয়ই আমরা সংগঠনের অভ্যন্তরে আলোচনা করে নতুন নেতৃত্ব সেটা যদি থাকে নিশ্চয়ই তারা শুধরাবে। কিন্তু আমি আপনাদের কাছে এটা বলতে পারি, কাজ করতে গেলে ভুল থাকবে না এটা বলা ঠিক না। ডিওয়াইফাইকে আরও বেশি যত গতি দেওয়া, ডিওয়াইফাইকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে পরিশ্রম করা দরকার ছিল, আমরা পুরান কমিটি সবটা করতে পেরেছি বলেই দাবি করব না আমরা। এবং নতুন রাজ্য কমিটিও এটাই স্বীকার করেছে যে আমাদের যেখানে অসমাপ্ত কাজ সেটা আগামী দ্বারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পদচ্যুত অমল চক্রবর্তীর নতুন ফন্দি শাসক দলের সঙ্গে মিত্রতা বাড়ানোর কৌশল শুরু। ডিওয়াইফাই এর নতুন সভাপতি এবং সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ার পর পলাশ এবং নবারুণ এবার কতটা জনভিত ফিরিয়ে আনতে সক্ষম হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পাথারকান্দির পুতনি চা বাগানে বিজেপি কর্মী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম প্রতাপ চাষা, বাড়ি পুতনি জিপির চাম্পাবাড়িতে। অভিযুক্ত প্রতাপকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। পাথারকান্দি সমষ্টির পুতনি জিপির চাম্পাবাড়ি চা বাগানে বুধবার রাতে সংগঠিত বিজেপি কর্মীর লোমহর্ষক খুন কাণ্ডে জড়িত সন্দেহে একজনকে পাকড়াও করে শুক্রবার আদালতে তুলল পুলিশ। ধৃত যুবকের নাম প্রতাপ চাষা, বয়স 35, পিতা পঞ্চু চাষা, বাড়ি পুতনি জিপির চাম্পাবাড়িতে। সে প্রাক্তন ওয়ার্ড সদস্য কাম কংগ্রেস কর্মী। ধৃতকে বৃহস্পতিবার রাতে স্থানীয় এক গোপন ডেরা থেকে পাকড়াও করেন পাথারকান্দি থানার এসআই প্রকাশ ডেকা। তাকে রাতভর জেরা করে শুক্রবার আদালতে তোলা হলে আদালতের নির্দেশে এদিনই অভিযুক্ত প্রতাপকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী প্রতাপ চাষা একজন দাগী অপরাধী। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাত আনুমানিক 9:30টার সময় স্থানীয় চাম্পাবাড়ি বাগান থেকে পায়ে হেঁটে চাঁদমারি গ্রামের পথে বাড়ি ফিরছিলেন
বিজেপি কর্মী বিজন দেব ওরফে টুলু। এই মর্মে প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব রাজনৈতিক আক্রোশবশত স্থানীয় দীননাথ কেউটের পুত্র কাশী কেউট ও তার সাঙ্গপাঙ্গরা পথ আগলে ধরে টুলুর। কিছুক্ষণ তর্কাতর্কির পর লোহার রড দিয়ে টুলুর মাথায় আঘাত করে কাশী মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে টুলুকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। টুলুর বড় বোন রিম্পি দে পুলিশকে জানিয়েছেন, এই ঘটনায় স্থানীয় কিছু কংগ্রেস নেতার হাত রয়েছে। লোয়ারপো প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সারা রাজ্যের সাথে ধর্মনগর হাসপাতালে শুরু হলো বিনামূল্যে 65টি প্যাথোলজি পরিষেবা। শনিবার ধর্মনগর জেলা হাসপাতালে এই পরিষেবার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল সহ রাজ্যের 12টি মহকুমা ও 6টি জেলা হাসপাতালের মধ্যে সকলের জন্য বিনামূল্যে রক্ত, মলমূত্র সহ মোট 65টি পরীক্ষার পরিষেবা চালু হয় রাজ্যে। শনিবার ধর্মনগর জেলা হাসপাতালে এর শুভ উদ্বোধন করেন সমাজসেবী জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন সমাজসেবী অলোকেশ আদিত্য, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নম, মেডিকেল সুপার শীর্ষেন্দু চাকমা সহ অন্যান্যরা। ধর্মনগর জেলা হাসপাতালে এই পরিষেবা চালু হয় উত্তর জেলার মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য এক নতুন দিগন্তের সূচনা হলো, যা আগামী দিনে রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবায় সঠিক সময়ে উন্নত চিকিৎসা প্রদানে কাজে লাগবে। আজকে এই যে নতুন পরিষেবা যেটা পাওয়া শুরু হবে ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ মানুষ সেই সুযোগ গ্রহণ করবেন অবশ্যই। কারণ আমাদের মধ্যে একটা ট্রেন্ড ছিল যে আমরা ভাবতাম, বিগত দিনে আমাদের এরকম একটা মানসিকতা ছিল যে হাসপাতালে সরকারিভাবে যেসব সুযোগ লাভ করা যায় সেগুলো সঠিক নয়। আমরা বাইরে বিভিন্ন ল্যাবে, বিভিন্ন প্যাথোলজি সেন্টারে গিয়ে যদি আমরা টেস্ট করে সেই রিপোর্টটা নিয়ে আসি সেটা ভালো হবে, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করছিল। বর্তমান যুগে আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে সকল ব্যবস্থাগুলো আছে সেগুলোর উপরে আমাদের নির্ভর করতে হয় একদম সঠিক শনাক্তকরণের জন্য। আর সেই জন্য আমাদের প্রতিনিয়তই আমাদের হাসপাতালে কিছু সার্ভিস আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা এখনো হাসপাতালের মধ্যে করে উঠতে পারিনি, কিন্তু আমাদের রোগীদেরকে চিকিৎসা করার জন্য এটা খুবই প্রয়োজন। সেই জন্য আমরা দেখেছি যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা জনসাধারণরা আছেন, যারা আর্থিকভাবে একটু দুর্বল, তাদের জন্য কিন্তু আমরা এই পরীক্ষাগুলো করতে পারি না, এবং সেই জন্য আমরা ওই চিকিৎসার মধ্যে আমাদের কম্প্রোমাইজ করতে হয়। এখন আমরা দেখছি সেটা যাতে করতে না হয়, আমরা যাতে উইথাউট কম্প্রোমাইজিং যাতে আমরা একটা ভালো পরিষেবা দিতে পারি, সঠিক চিকিৎসা দিতে পারি, সেই জন্য কিন্তু আমাদের এই ল্যাব পরিষেবা খুবই প্রয়োজনীয়। আর সেই জন্য আমরা আমাদের প্রয়োজনের তাগিদে আমরা প্রাইভেট সংস্থার সঙ্গে আমরা যুক্ত হয়ে এটা যাতে আমরা জনসাধারণকে দিতে পারি সেই জন্য আমরা সচেষ্ট রয়েছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে কৈলাসহর উন্নয়ন মঞ্চ। শনিবার সাংবাদিক সম্মেলন করে কথাগুলি জানান উন্নয়ন মঞ্চের কর্মীরা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উন্নয়ন মঞ্চের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। কৈলাসহর উন্নয়ন মঞ্চ দীর্ঘদিন ধরেই কৈলাসহরের সার্বিক উন্নয়নের জন্য এবং কৈলাসহরের হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছে। কৈলাসহর উন্নয়ন মঞ্চের এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে বলে শনিবার কৈলাসহরে সাংবাদিক সম্মেলন করে উন্নয়ন মঞ্চের নেতা কর্মীরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উন্নয়ন মঞ্চের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেস সম্পাদক ভাস্কর ঘোষ অধিকারী, উন্নয়ন মঞ্চের সদস্য মলয়েন্দু ঘোষ, প্রণব পাল, মোহিত পাল, মনমোদ দেব সহ আরো অনেকেই। সাংবাদিক সম্মেলনে প্রেস সম্পাদক ভাস্কর ঘোষ অধিকারী বলেন, কৈলাসহরের উন্নয়নের জন্য 13 দফা দাবি নিয়ে বহুদিন ধরে উন্নয়ন মঞ্চ আন্দোলন করে আসছে। এর মধ্যে অনেক দাবি বাস্তবায়িত হবার পথে এবং কিছু দাবি এখনো বাস্তবায়িত হয়নি।
2016 সালে উন্নয়ন মঞ্চ দেশের প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি পাঠিয়েছিল কৈলাসহরের রেল এবং বিমান পরিষেবা চালু করার জন্য। চলতি বছরের 12 ফেব্রুয়ারি পিএমও অফিস থেকে উন্নয়ন মঞ্চকে চিঠি দিয়ে জানানো হয় যে কৈলাসহর, পেচারতোল এবং ধর্মনগরের মোট 45 কিলোমিটার রেল লাইনের কাজ শুরু হয়েছে এবং তা চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই শেষ হবে। পাশাপাশি বিমান পরিষেবা চালুর জন্য এয়ারপোর্টে মেরামতির কাজ শুরু হয়েছে। তবে এয়ারপোর্ট সম্প্রসারণের 70 একর জায়গা নতুন করে নেওয়ার জন্য পূর্বতন এবং বর্তমান সরকারের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কৈলাসহরের উন্নয়নের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেকগুলি বিষয় 13টা দাবি নিয়ে আমরা আন্দোলন চালাচ্ছি। বেশ কিছু সফলতা আমাদের হাতে চলে এসেছে ইতিমধ্যেই, বা আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো একটা সফলতার হাতছানি দেখতে পাচ্ছি। তো তার পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন এবং কিছু যেগুলি ঘাটতি আছে সেগুলো আমরা তুলে ধরছি। আমরা 2016 সালে পিএমও অফিসে একটা চিঠি পাঠিয়েছিলাম কৈলাসহর রেল স্টেশনের স্থাপনের জন্য। 2016 সাল, সেটা কপিও আপনাদের হাতে আমরা দিয়েছি। সেটার আমরা পেয়েছি যে উত্তর আমরা রিসেন্টলি পেয়েছি যে আগামী এপ্রিল মাসের মধ্যে, এপ্রিলের 30 তারিখের মধ্যে কৈলাসহর, পেচারতোল, কৈলাসহর, ধর্মনগর এই 45 কিলোমিটার রেল লাইনের ইঞ্জিনিয়ারিং কাম ট্রাফিক সার্ভের কাজ সমাপ্ত করা হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি এই পেচারতোল, কৈলাসহর, ধর্মনগরের রেল লাইন পাতার কাজ যাতে দ্রুত শুরু হয় সেটা আমরা দাবি জানাচ্ছি। কারণ ট্রাফিক সার্ভে শুধু শেষ নয়, রেল লাইন পাতার কাজ এবং রেল লাইন বাঁশি শোনার জন্য মানুষ অপেক্ষা করছেন। আমরা প্রস্তাবিত ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, আগরতলা রেল লাইন সার্ভের কাজ শুরু করার জন্য এবং এই বিস্তৃত অঞ্চলের মানুষের যে অপ্রতুলতা আছে, যোগাযোগ ব্যবস্থা অপ্রতুলতা, এই যে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, আগরতলা, আপনারা জানেন এটাতে বিকল্প জাতীয় সড়ক হয়ে গেছে 208 নম্বর এ। এই যে বিকল্প জাতীয় সড়ক কুকিতল থেকে যেটা কৈলাস হয়ে গেছে 208 এ গেছে বিকল্প জাতীয় সড়ক। আমরা বলছি এই জায়গার রেল লাইনের সার্ভের কাজ শুরু করার জন্য আমাদের ডিমান্ডের মধ্যে আছে। আমাদের ডিমান্ডের মধ্যে ছিল আমরা 70 একর জমি চেয়েছিলাম যে জমি অধিগ্রহণের কাজ শুরু করার জন্য। আমরা দেখলাম পূর্বতন সরকার এবং বর্তমান সরকারও জমি অধিগ্রহণে একটা অনিচ্ছা, কিন্তু আশ্চর্যজনকভাবে ওয়েস্ট বেঙ্গলের আন্ডালে জমি অধিগ্রহণ করে এই উড়ান স্কিমকে সফলতার সঙ্গে চালানো হচ্ছে। বাগডোগরাতে, ওয়েস্ট বেঙ্গলের বাগডোগরাতে আপনারা দেখছেন সফলভাবে বিমানবন্দর চলছে, সেখানে জমি অধিগ্রহণ করেছে। পূর্বতন সরকার এবং বর্তমান সরকার জমি অধিগ্রহণে কিন্তু যাচ্ছেন না। যাই হোক, তারপর আমরা আশাবাদী এই স্কিমের মধ্যেই, উড়ান স্কিমের মধ্যেই ছোট প্লেন হয়তো ATR 42 বা এইসব ছোট প্লেন নামবে এবং আমরা আশাবাদী অতিরিক্ত কাজ শেষ হবে। কিন্তু আমরা পাশাপাশি এই ডিমান্ডটাও রাখছি যে এই যে 1,79,00,000 টাকা সেটা হয়তো পর্যাপ্ত নয়। যারা সার্ভের কাজে যুক্ত বা এয়ার ইন্ডিয়া অথরিটি তারা হয়তো বুঝতে পারবেন। আমরা বলছি যথাসম্ভব এবং যথাদ্রুত যাতে তাড়াতাড়ি এই কাজ শেষ হয় এবং সমস্ত অঞ্চলের মানুষ যাতে এই সুযোগ সুবিধা নিতে পারেন। কারণ এই কৈলাসহর এয়ারপোর্ট ইজ দ্য মোস্ট ভায়াবল। কারণ আপনারা জানেন এই উড়ান স্কিম যখন প্লেন নামবে, রুটটাও দিয়ে দিয়েছেন অলরেডি, তারা অ্যানাউন্সড আগরতলা, কৈলাসহর, কলকাতা, কলকাতা, কৈলাসহর, আগরতলা, এই রুটটাও দিয়ে দিয়েছেন যে আগরতলা, কৈলাসহর, কলকাতা, কলকাতা, কৈলাসহর, আগরতলা। আপনারা জানেন এই স্কিমে 2,500 টাকা উপরে বিমান ভাড়া কখনো হবে না। আগরতলা থেকে বিমান আমাদের আপ ডাউন করতে পারে, শিলচর থেকে আপ ডাউন করতে পারে, কিন্তু কৈলাসহর এয়ারপোর্টের বিমান ভাড়া কখনো 2,500 টাকার উপরে যাবে না। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।